আমন্ত্রণ দেশ জনবল লাইভে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবী। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, গেল বছরের জুলাই আগস্টের সময় আশুলিয়ার যে ৬ লাশ পোড়ানোর ঘটনা, সেটি কিন্তু আসলে আমাদের সবারই জানা। এবং এই ঘটনার মধ্যে কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীরা যখন আন্দোলন করতে চায়, সেখানে কিন্তু ৬ জন শিক্ষার্থীকে প্রথমে গুলি করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ভ্যানে করে পরবর্তীতে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এবং এর আগে কিন্তু প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন আসলে আমরা পুরো ঘটনাটি সম্পর্কেই জেনেছি যে কিভাবে ঘটনাটি ঘটেছে। এবং সেখানে কিন্তু একজন জীবিতও ছিল, অর্থাৎ আশুলিয়ার ৬ লাশ পোড়ানো। এবং ৪ আগস্টে ওই আশুলিয়ার দিকে আরেকজন ছাত্র মারা গিয়েছিল এবং সেই ঘটনাটি অর্থাৎ ৬ লাশ পোড়ানো এবং ৪ আগস্ট যে মারা গিয়েছে সেটির একটি মামলার আজকে আসামি পক্ষের শুনানি করবেন। এবং আসামি পক্ষের আইনজীবীরা আজকে এর আগে কিন্তু প্রসিকিউশন হচ্ছে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন যে পুরো ঘটনাটি আসলে ট্রাইব্যুনাল ২ এর সামনে আসলে উপস্থাপন করেন কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং সেই সময় কিন্তু আমরা জেনেছি যে এইখানে যে পুলিশ সদস্যরা তারা কিভাবে আসলে সংযুক্ত রয়েছিলেন এই ঘটনার সাথে। এবং পরবর্তীতে হচ্ছে ট্রাইব্যুনাল ২ প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ করার পর আদেশ দেন যে আজকে হচ্ছে আসামি পক্ষে শুনানি করবে। এবং এই মামলায় কিন্তু ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে ৮ জনকে আজকে নিয়ে আসা হয়েছে। সেখানের মধ্যে কনস্টেবল মুকুল এবং সেই সাথে ওসি আরাফাত, আবদুল্লাহিল কাফি সহ ৮ জন আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এবং সেই সাথে ৮ জন এখানের যে সাবেক এমপি সাইফুল ইসলাম তিনি সহ আরো ৮ জন হচ্ছে পলাতক রয়েছেন। তো আজকে এই ৮ জনের সামনে ট্রাইব্যুনাল ২ আসলে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এই মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন। এবং পরবর্তীতে কিন্তু যে ট্রাইব্যুনাল ২ একটি দিন ধার্য করবেন। যদি আজকে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়ে যায় তাহলে দিন ধার্য করবেন। ওই দিন আসলে এই মামলার বিষয়ে আসলে অভিযোগ গঠন হবে কি হবে না সেটির আদেশ দিবেন। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় আজকে তৃতীয় দিনের সাক্ষ্য। এবং সেটি আজকে ট্রাইব্যুনাল ১ অনুষ্ঠিত হবে। সেখানে এর আগে কিন্তু যে শহীদ আনাস সহ যে ৬ জনের মধ্যে যে মাহাদি জুনায়েদ ছিলেন, তার বাবা কালকে সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাথে একজন শিক্ষিকাও হচ্ছে সাক্ষ্য দিয়েছেন, আঞ্জুমান আরা। এবং আজকে আসলে সাক্ষ্য হিসেবে এই জুলাই আগস্টে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাই আসলে আসবেন। আমরা ইতোমধ্যে প্রসিকিউশন থেকে যেটি জানতে পেরেছি যে আজকে ৩ জন সাক্ষ্য দিবেন। এবং এখন পর্যন্ত দুটি মামলারই কোনো মামলার আসলে শুনানি বা সাক্ষ্য শুরু হয়নি। শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে আজকে সাক্ষ্যতে আসলে কি কি নতুন তথ্য উপস্থাপন করা হয়েছে এবং সেই সাথে আজকে আসামি পক্ষের যুক্তিতর্কে আসলে কি কি তারা যুক্তিতর্ক তুলে ধরেন। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবেরুল ইসলাম। জাবেরুল, তদন্ত কমিটি এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে এবং কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি জানেন যে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে একটি সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৪ জুলাই সাবেক বিচারপতি ডক্টর তারিককে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি গতকাল গোপালগঞ্জে এসে পৌঁছান এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এখন আমি আছি গোপালগঞ্জ সার্কিট হাউসে। আমি যদি একটু দেখাতে চাই, আসলে তারা গতকালকে গোপালগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে আজ
এই সার্কিট হাউসে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। এই সার্কিট হাউসে এই যে প্রধান যে 6 সদস্যের যে তদন্ত কমিটি রয়েছেন, ডক্টর মোহাম্মদ আবু তারিক সাবেক বিচারপতির নেতৃত্বে। এখানে আরো রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুর রহমান ওসমানী। এছাড়া রয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সর্দার নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের যিনি চেয়ারম্যান রয়েছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। তারা গতকাল গোপালগঞ্জের বিভিন্ন যে সকল স্থানে সদর উপজেলার উলপুর এলাকায় যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ এবং জেলা কারাগারে যে ভাঙচুরের ঘটনা এবং এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে পথসভার যে স্পটটি ছিল সেখানে সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সে সকল স্পট ঘুরে দেখে সন্ধ্যার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। সেখানে তারা যেমনটি বলছিলেন যত দ্রুত সম্ভব, এবং এটি যেহেতু গোপনীয়, অতি গোপনীয় বিষয়টি বলছিলেন যে বিষয়টি অতি গোপনীয়, এই অতি গোপনীয়তা বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন রিপোর্টটি তৈরি করবেন এবং তদন্ত রিপোর্ট প্রতিবেদন করার পরে সরকার, বর্তমান যিনি সরকার রয়েছেন আসলে তিনি এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে তদন্ত কমিটির গোপালগঞ্জ সফরের সর্বশেষ। বুবলি। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাবিরুল। রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় পানি বেড়েছে 6 সেন্টিমিটার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বর্তমান পরিস্থিতি কি এবং পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল বুবলি। রাজশাহীর যে পদ্মা নদী আছে তার যে নিম্ন অঞ্চলগুলি আছে সেগুলো তো প্লাবিত হয়েছে। আমরা একটু ক্যামেরা চোখে দেখাতে চাই যে গত 24 ঘন্টায় পানি যে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এর ফলে যে স্থাপনাগুলি আছে সেগুলো পানির মধ্যে তলিয়ে গেছে। এবং যদি বলা যায় যে গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি বৃদ্ধি অব্যাহত, তাই গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল 9টায় যখন পদ্মা নদীর যে সীমান্ত আছে সেখানে যে পানি পরিমাপ করা হয়, সেখানে যেটি পানি পরিমাপ করা হয়েছিল তখন ছিল 17.46 সেন্টিমিটার, সেটি আজকে বেড়ে আরো 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত 24 ঘন্টায় সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত আছে, এর ফলে রাজশাহীর যে নিম্নাঞ্চলগুলি আছে, বিশেষ করে চর অঞ্চলগুলি আছে, সেগুলো তো তলিয়ে গেছে ইতিমধ্যেই। এছাড়া রাজশাহীর মহানগরী যে এলাকাগুলি আছে যেগুলো নদীর তীরবর্তী এলাকা, সেগুলিও তলিয়ে গেছে। এবং পদ্মা নদীর পাশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে যেগুলোতে মানুষ অনেকে দোকানপাট করেছিলেন, সেগুলো পানির মধ্যে তলিয়ে গেছে। আমরা ক্যামেরা চোখে দেখছি, আমরা আছি যে মুক্তমঞ্চ এলাকায়, সেখানে যদি দেখি যে গত এক সপ্তাহ আগে থেকেই এখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এখানকার স্থাপনাগুলি সবগুলোই নদীর মধ্যে পানিতে তলিয়ে গেছে ইতিমধ্যেই। ফলে যারা ব্যবসা প্রতিষ্ঠান এখানে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া নগরীর পাশে যে পঞ্চবটি এলাকা আছে সেখানেও দেখেছি যে বাড়িঘরগুলির মধ্যে বন্যার যে পানি সেটি ঢুকে গেছে। এছাড়া গোদাগাড়ি, বাঘা এবং চারঘাটের যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে সেগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। বিশেষ করে চরাঞ্চলে যারা বসবাস করেন, সেখানে যে পশু পালন করেন তারা সবচেয়ে বেশি দুর্বিষহ জীবনযাপন করছেন এখন, কারণ সেখানে গোখাদ্যের চরম সংকট এবং যারা বসবাস করতে পারছেন না, পাশাপাশি এইসব গরু ছাগল সেগুলো নিয়ে তারা বিপাকে পড়েছেন। গত 3 দিন থেকে দেখা গেছে যে রাজশাহীর যেসব পয়েন্ট দিয়ে চরাঞ্চলের মানুষরা শহরে আসেন বিভিন্ন প্রয়োজনে, সেখান দিয়ে তারা গরু ছাগলও সাথে করে নিয়ে এই অঞ্চলে এসেছেন।
অনেকেই নিকটবর্তী আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে, রাজশাহীর যেহেতু বিপদসীমা 18.05 সেন্টিমিটার, তার চেয়ে এখন পর্যন্ত 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু প্রতিদিনই গড়ে 6 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে এটি আরো 10-12 দিন লাগতে পারে এই হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পারে। ফলে বন্যার যে আশঙ্কা সেটি এখনো তারা করছেন না, যদিও যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটি তারা নিয়ে রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটি বলছিলেন যে তারা যেসব বাঁধগুলি দিয়ে রাজশাহী শহরকে রক্ষা করেন এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের যে বাঁধগুলি আছে, নদী ভাঙ্গন এলাকা যেগুলো, সেগুলিতে তাদের যে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি তারা নিয়ে রেখেছেন। এবং তারা বলছেন যে যদি তীব্র ভাঙন দেখা দেয় কিংবা কোথাও বন্যার পানি ঢুকে পড়ে, সেক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের প্রস্তুতি তাদের আছে। ইতিমধ্যেই কিন্তু প্রাথমিকভাবে রাজশাহীর টি বাঁধ, যেটি দিয়ে শহরকে রক্ষা করা হয়েছে, সেই বাঁধে সাধারণের প্রবেশে সংরক্ষিত করা হয়েছে এবং প্রধান ফটক যেটি, সেটিতে আমরা দেখেছি যে তালা ঝুলিয়ে দিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষরা যাতে এটি বাঁধটিতে পরিদর্শনে না আসেন বা এর মধ্যে প্রবেশ না করেন, এবং সেখানে তাদের যে নিরাপত্তা প্রহরী সেটিও বসানো রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ অন্য কোনো উপায়ে এটি বাঁধটিতে প্রবেশ করতে না পারেন। এভাবেই রাজশাহীর যে পুরো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেগুলোকে নিরাপত্তা দেয়া হচ্ছে এবং সাধারণ মানুষরা যেটি বলছেন যে পানি বৃদ্ধির যে অব্যাহত আছে এটি আরো 10-12 দিন লাগতে পারে এই হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পারে। যদিও 1998 সালের আগে পরে কখনোই পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তো বুবলি, রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, মেডিকেল টিম কবে থেকে কাজ শুরু করেছে এবং কোন কোন এলাকায় এই সেবা প্রদান করা হবে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, বেশ কয়েকদিন ধরে টানা বন্যার কারণে কিন্তু এই চর অঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী থাকার কারণে নানা রোগ বালাই দেখা দিয়েছে বন্যার্তদের মাঝে। এবং আমরা যে বিষয়টি জানতে পারছি যে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগ কিন্তু শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে কিন্তু তারা বারবার দাবি জানিয়ে আসছিলেন, এখানে যেহেতু তারা এই এলাকার মানুষজন পানিবন্দী হয়ে রয়েছে, তাদেরকে বাইরে যে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা বেলালী বাকি ইদ্রিসি, তিনি কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে এখানে তিনি 5 জন সদস্যের মেডিকেল টিম নিয়ে এসেছেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন ওষুধ সামগ্রী নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে আছি বগলাউড়ি এলাকাতে। বগলাউড়ি এলাকার মানুষের জনের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছি। তারা বলছে তারা কিন্তু রাতের বেলাতে সাপ সহ বিভিন্ন জলাতঙ্ক যে পানি আছে তাদের ভয়ে তারা কিন্তু ঘুমাতে পারে না। অনেকে কিন্তু চিকিৎসা সেবাও কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে না। এ নিয়ে তাদের রকমের কিন্তু হাহাকার বিরাজ করছে। আমরা একটু কথা বলতে চাই ব্যবসায়ী এবং উদ্যোক্তা বেলালী বাকি ইদ্রিসির সঙ্গে, যে আপনি একটু বলবেন আজকে কি পরিমাণ রোগীকে আপনারা চিকিৎসা দিবেন এবং কি কি নিয়ে আসছেন, ত্রাণ সামগ্রীর মধ্যে কি কি রয়েছে আপনার, একটু যদি বলেন। ধন্যবাদ দেশ টিভিকে, যে এখানে আমাদের একটা যে আজকে দুর্যোগ চলছে সেখানে মানুষের দুর্গত এলাকায় এসে মানুষের সাথে কথা বলে যে যাদের দুঃখ দর্শে এটা তুলে ধরার জন্য এখানে আমি মূলত আমাদের এই যে 3টা ইউনিয়নের আজকে যে বন্যা পরিস্থিতি, এত অবনতি, এখানে মানুষের স্বাস্থ্যের অবনতি হয়েছে, বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়েছে এবং আপনার দুর্গত মানুষের আশ্রয়হীন হয়ে গেছে। তো আমি এখানে খাদ্য দ্রব্য, শুকনো খাবারেরও খুব অভাব। তো আমি আমাদের নিজ উদ্যোগে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই সমস্ত দুস্থ এলাকায়, দুর্যোগপূর্ণ এলাকায় আমি আমার উদ্যোগে এখানে কিছু ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের একটা কর্মসূচি নিয়েছি। আজকে এখানে আমরা 2-3টি স্পটে আমরা এই সমস্ত দুর্গত মানুষের মাঝে সেবা দিব। এবং আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই যে এই যে পদ্মা নদীর ভাঙন,
এবং ফারাক্কা বাঁধের যে একটা করাল গ্রাস আমাদের এই এলাকার সমস্ত ভূমিকে গ্রাস করছে এবং মানুষকে গৃহহীন করছে, এইটার জন্য একটা সাস্টেনেবল প্রজেক্ট নেওয়া দরকার, যে এই বাঁধ প্রকল্পটাকে যাতে করে টেকসই হয় এই ধরনের একটা দীর্ঘমেয়াদী একটা বাঁধ করা দরকার। না হলে এই দেশের এই এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে এখন দিশাহারা, তাদের নাই কোনো বাড়ি ঘর, কোনো মানে এখানে কোনো নাগরিক সুবিধাই নাই। তা আমি দেশ টিভির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে অনতিবিলম্বে এই যে আজকে যে দুর্গত মানুষ যারা আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগে যারা কাজ করছি, পাশাপাশি সরকারের টিম খুব দ্রুত এই সমস্ত এলাকায় স্থায়ীভাবে এদের স্বাস্থ্যসেবা এবং ওষুধ এবং খাদ্যদ্রব্য বিতরণের কর্মসূচি নেওয়া দরকার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি বুবলি, আপনি যেমনটি শুনছিলেন যে এখানকে আসলে সাস্টেনেবল ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মনে করছিলেন। আপনাকে যদি বলে রাখি, বন্যার কারণে প্রায় 42টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাঠদান একেবারে ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত বিপদ সীমার 42 সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মা পানি প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছেন, এবং আগামী 2-1 দিনের মধ্যে পানি কমবে বলে তারা আশা ব্যক্ত করছেন। জি বুবলি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সেখানে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফাহিম, শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের মরদেহ কোথায় নেওয়া হবে এই বিষয়ে আমাদের জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক এবং একমাত্র নারী ভিপি যিনি নির্বাচিত হয়েছিলেন, সেই মাহফুজা খানম কিন্তু গতকাল মারা গিয়েছেন। তো সেই উপলক্ষে কিন্তু এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ আগে তার মরদেহ আনা হয় এবং এখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংগঠনের নেতারা এবং প্রতিনিধিরা কিন্তু এখানে তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু নিবেদন করছেন একে একে। এ পর্যন্ত কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠনের শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু একে একে এসে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকেই কিন্তু বিভিন্ন বাম সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যরা কিন্তু এখানে আসছিলেন তার মরদেহের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সবশেষ যে শ্রদ্ধাঞ্জলি সেটি নিবেদনের জন্য। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, মাহফুজা খানম কিন্তু সাবেক ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে কিন্তু তার এক ধরনের নিবিড় সম্পর্ক ছিল। এছাড়া বাম সংগঠনগুলোর সাথে কিন্তু তার এক ধরনের সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম। এই যে তার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজ এবং সাংস্কৃতিক অঙ্গনে তার যে পদচারণা, সেজন্য কিন্তু তিনি সে অঙ্গনে এক ধরনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেজন্যই কিন্তু এই সংগঠনগুলোর মাঝেও তার এক ধরনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। আমরা দেখছিলাম যে সকাল 10টায় কিন্তু তার মরদেহ এখানে আনা হয় এবং তখন থেকে কিন্তু একাধারে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন শুরু করে। এখন পর্যন্ত এখানে তার শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাকসুর যে কার্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেও কিন্তু ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, ডাকসুর সাবেক ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে বর্তমান যারা বিভিন্ন সংগঠনের ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু সেখানে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, শেষ শ্রদ্ধাটুকু তারা জানাতে সেখানে উপস্থিত হবেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে মাহফুজা খানমের যে পরিবারের সদস্যরা তারা কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় বিভিন্ন তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন। তারা জানাচ্ছিলেন যে
গতকাল তার যেভাবে মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনাটিও কিন্তু আমাদের সাথে তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করছিলেন। তো এভাবেই কিন্তু এখানে একাধারে চলছে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কাজ। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল একটি জানাজা হয়েছে, গতকালের জানাজার পর কিন্তু আজ শেষ জানাজা হবে জোহর, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সর্বশেষ জানাজা শেষে কিন্তু তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। এছাড়া আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে রেজিস্ট্রার কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এছাড়া বিভিন্ন সংগঠন যেগুলোর সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন তারা কিন্তু এখানে এসে একে একে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। আমি যদি বলে রাখতে চাই, ডাকসুর একমাত্র যে ভিপি তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। এরপরে কিন্তু তিনি একাধারে সামাজিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কিন্তু আমি যদি বলে রাখতে চাই তিনি 21 পদকপ্রাপ্ত একজন শিক্ষিকা, যেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, অবরোধের কারণে যানবাহন ও ট্রেন আটকা পড়েছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন করে আসছিল একটা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। তাদের এই দফার কিন্তু আজকে 19তম দিন, কিন্তু এই কয়েকদিন তারা মহাসড়ক অবরোধ করে আসলেও আজকে কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। এর ফলে কিন্তু ঢাকা উত্তর পশ্চিমাঞ্চলে যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগ কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জে যে উল্লাপাড়া রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন এলাকায়। এই রেলের যে রেলপথ আছে, সেই রেলপথে কিন্তু তারা শুয়ে বসে অবস্থান নিয়েছে, তার দাঁড়িয়ে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন প্রকার স্লোগান কিন্তু দিচ্ছেন। তাদের একটাই দাবি যে আসলে সামনে যে 1 মিনিট সভা আছে, সেই 1 মিনিট সভাতে স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্পটা আছে, সেই প্রস্তাবিত প্রকল্পটার অনুমোদন আসলে। তবে ইতোমধ্যেই কিন্তু আসলে যেহেতু ট্রেন চলাচল বন্ধ হয়েছে, দুই পাশে কিন্তু বিভিন্ন স্টেশনে 5টি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। এমনটাই কিন্তু এখন থেকে ঠিক 5 মিনিট আগে জানিয়েছেন উল্লাপাড়া যে স্টেশন মাস্টার আছেন তিনি আমাদেরকে। এছাড়াও কিন্তু এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে আসা হয়েছিল, তারা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু উল্লাপাড়ার যে ইউনো আছেন, এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যে দাবিটা সেটা আমরা শুনেছি, শোনার পরে সেটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বলছেন না যে তাদের কর্মসূচিটা আসলে কতক্ষণ পর্যন্ত চলবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই কর্মসূচিটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে কর্মসূচিটা, এই কর্মসূচিটা কতক্ষণ চলবে। আমাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে, কারণ কি জন্য আমরা আমাদের ক্যাম্পাস যতক্ষণ আমরা পাচ্ছি না ততক্ষণ আমরা আন্দোলন করেই যাবো। আমাদের যতদিন আমাদের শিক্ষা উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা সবাই আমাদেরকে যতদিন বলবে যে আমাদের ক্যাম্পাসের জন্য, আমরা সেদিন থেকে আন্দোলন করে আমরা বন্ধ করে দেবো। এতে আমাদের যদি ক্যাম্পাস না পাচ্ছি, আমরা যতদিন আন্দোলন করে দেবো মানে করে যাবোই। ধন্যবাদ আপনাকে। ওরা আসলে বলছেন যে ওনাদের যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা কতক্ষণ চলবে এখন পর্যন্ত কিন্তু ওনারা বলতেই পারছেন না। যে এটা তারা বলছেন যে অনির্দিষ্টকালের জন্য চলবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে শিডিউল বিপর্যয়ের মতো ঘটে গিয়েছে। তবে তাদের যে দাবি যে দীর্ঘদিন হলো আন্দোলন করে আসলেও যেহেতু স্থায়ী ক্যাম্পাস হচ্ছে না, তাই আমরা আজকে রেলপথ থেকে সরবো না। আমরা আরেকটু কথা বলবো আসলে শিক্ষার্থীদের সঙ্গে যে তারা আসলে কি বলছে। আপনারা এখন যে মূল দাবি যেটা আসলে, সেই দাবিটা আমাদের ডিপিপি অনুমোদন করতে লাগবে, এটা বাস্তবায়ন না অবধি আমরা রাজপথ ছাড়ছি না। এক কথা শেষ, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত অনুমোদন না হচ্ছে, বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা পূর্ণতম আন্দোলনে যাবো এখন থেকে, এটাই আমাদের দাবি। ইতিমধ্যে কিন্তু 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এবং রোদ হয়েছে, রোদের পরে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতেও কিন্তু তারা ভিজেছে। তবে অন্যান্য দিনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলোতে কিন্তু আমরা দেখেছি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের সঙ্গে সম্মতি জানিয়েছে। কিন্তু আজকে কিন্তু শুধু শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী নেই। এই ছিল আসলে আমার কাছ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচির সর্বশেষ তথ্য।
শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। বগুড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আবারও ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি, চাল, ডাল, তেল, মুরগি ও ডিমের দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রয়। সঞ্জু, দাম বাড়ায় পেছনে কি কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা এবং এতে ক্রেতারা কি বলছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হুগলি বৈরী আবহাওয়া এবং পণ্যের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে কিন্তু বেড়েছে সব ধরনের সবজির দাম। শুধুমাত্র স্থিতিশীল রয়েছে আলু এবং পেঁপের দাম, বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। এছাড়া কোনো সবজির দামই কিন্তু 50 টাকার নিচে নেই। সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে পটল এবং ঢেঁড়সের দাম। 30 থেকে 40 টাকা থেকে লাফিয়ে এই দুটি সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। এছাড়াও বেগুন কিন্তু হাঁকিয়েছে সেঞ্চুরি এবং কাঁচামরিচের দাম থেকেছে 200 টাকাতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়, অথচ গেল সপ্তাহেও এই পেঁয়াজের দাম ছিল 55 টাকা। শসা বিক্রি হচ্ছে 60 টাকাতে। এছাড়াও পেঁয়াজের কেজি 80 টাকা হলেও আদার বাজার কিন্তু বেড়েছে, বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। আসলে হঠাৎ করে সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আসলে 500 টাকা নিয়ে আসলেও বাজারের ব্যাগ ভর্তি করা কিন্তু খুব মুশকিল হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে একদিকে যেরকম বাজারে পণ্য আসছে না, অন্যদিকে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। এর পাশাপাশি কিন্তু সঙ্গী হয়েছে ব্যবসায়ীদের বৃষ্টির পানি। বাজারের দীর্ঘ বছর সংস্কারের অভাবে অনেক জায়গার যে বড় বড় যে মার্কেটগুলো সেগুলো টিন কিন্তু উড়ে গিয়েছে, যে যার ফলে টিন চিত্র কিন্তু আর দেখা যায় না। এছাড়াও ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে শহর জুড়ে ফুটপাতে বিভিন্ন দোকান বসে যাওয়ার কারণে আসলে আশানুরূপ বিক্রি কিন্তু আর বাজারে হয় না। আমরা একটু সরাসরি কথা বলবো একজন বিক্রেতার সাথে, কি দামে বিক্রি হচ্ছে সবজি। প্রায় 4 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে আবারও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, চাল আমদানি শুরুর পর এখন পর্যন্ত কতটুকু চাল এসেছে এবং শ্রমিকদের প্রতিক্রিয়া কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটি বললেন যে দিনাজপুর হিল স্থল বন্দর দিয়ে গতকাল 5:30 125.944 মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে। দীর্ঘ 4 মাস বিরতির পর এই চাল আমদানি হলো। তো এই চাল আমদানিকে কেন্দ্র করে হিলিস্থল বন্দরে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। শ্রমিকরা কিন্তু একটু আনন্দ উল্লাস করছেন, যে কারণ বিভিন্ন দিন, বিশেষ করে অনেক দিন যাবৎ বিভিন্ন ধরনের পণ্য যেগুলো আসে সেগুলো পরিমাণে কম, কিন্তু চালের যে আমদানিটা সেটা একটু বেশি আসবে, সে কারণে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং বৃষ্টির কারণে হিলিস্থল বন্দরে কিন্তু এখন পর্যন্ত ভারত থেকে কোনো পণ্য এখন আসেনি। তবে বিকেলের দিকে পণ্য আসবে বলে এখান থেকে আমরা জানতে পেরেছি। তবে সিএনএফ এজেন্ট থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার অনুমোদন করেছেন 25 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন ভারত থেকে। তো সেই লক্ষ্যে কিন্তু গতকাল একটি চালান 3টি ট্রাক কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সিএনএম এজেন্টের যে সভাপতি ফেরদৌস রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন এই চাল আমদানিকে কেন্দ্র করে হিলিস্থল বন্দর একটি নতুন আবার একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং শ্রমিকরা কিন্তু আনন্দ প্রকাশ করেছে। তো সব মিলে যে চালের উৎপাদন, চাল যে রপ্তানিটা আমদানি হবে বাংলাদেশে, সেই আমদানি কারকরা
বেশ কয়েকজন কিন্তু এই চাল আমদানিকে কেন্দ্র করে চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে সেই চালটা এই হিলস্থল বন্দর থেকে বাংলাদেশের দিকে নিয়ে আসবে। তো এই চালের বাজার যেহেতু ইন্ডিয়ান চাল বাংলাদেশে আসতে শুরু করেছে, সে কারণে চালের বাজারে কিন্তু কিছুটা হলো দাম কমতে শুরু করেছে। ইতিমধ্যেই যে পাইকারি যারা বাজার বিক্রেতারা আছে তারা কিন্তু তাদের যে মজুদ চালটা তারা কিন্তু ছাড়তে শুরু করেছে। তো আমরা কথা বলেছি এখানকার কিছু পাইকারি বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে যেহেতু ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে সে কারণে এই চালটা এখন আমরা রাখলে হয়তো লস হবে, সে কারণে কিন্তু দ্রুত সেটা ছেড়ে দিচ্ছে। তবে যে আমদানি করার কথা যে 225 লক্ষ মেট্রিক টন চাল সেই এই স্থল বন্দর দিয়ে কিন্তু প্রবেশ করবে, সেই চাল যখন এখানে পুরোটাই ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু চালের বাজার একেবারেই পড়ে যাবে, এমনটাই কিন্তু ক্রেতারা এবং বিক্রেতারা ভাবছে। তো এই ছিল দিনাজপুরের হিল স্থল বন্দর থেকে চালের বাজার নিয়ে বিস্তারিত এবং চালের যে আমদানিকে নিয়ে বিষয়ে বিস্তারিত। বুবলি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।